মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড়মা, আমি রাধা গো, রাধা। সে তুমি রাধায় হও আর মীরায় হও, বলে মথুরা, বৃন্দাবন, নবদ্বীপে যাও। এই সময় মধ্যে এখানে এলে কেন বাচ্চা? হরে কৃষ্ণ হর নারায়ণ। নবদ্বীপ? আমি নবদ্বীপ থেকেই এসেছি গো। বড়মা, তুমি আমায় চিনতে পারলে না? না, বিনয় ভট্টাচার্য, আমার বাবা। ঠাকুর মশাই, কত বড় হয়ে গেছ। তুমি তো এই পূর্ণিমায় গোপাল পুজো দিতে আমাদের মন্দিরে যেতে, তাই বাবা এই বাড়ি থেকে সব পুজো জিনিসপত্র নিতে আমায় পাঠালো। বাবারই আসবার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা না ভালো নেই, তাই বাবার বদলে আমি চলে এলাম। তুমি জানো তুমি আমাদের বাড়ির কত বড় ক্ষতি করেছ? এখন আমাদের হাতে বেশি টাইম নেই, আগে এই যজ্ঞটা শেষ হোক, তারপর আমি তোমার মজা দেখাচ্ছি। গুরুদেব, এই যজ্ঞটা এক্ষুনি কন্টিনিউ করুন। না না, একবার যখন যজ্ঞে বাধা পড়েছে তখন আর সে যজ্ঞ করা সম্ভব নয়। কি বলছেন ঠাকুরমশাই? বাড়ির শান্তির জন্য যজ্ঞ বন্ধ করে চলে যাবেন? শান্তির জন্য পুজো? কিন্তু এক্ষুনি উনি যে মন্ত্র বলছিলেন তা কিন্তু শান্তির যজ্ঞের মন্ত্র নয়। এত বড় অপমান! এত বছর ধরে ঈশ্বরের সেবা করে চলেছি আমি, আর তুই আমার ভুল ধরতে আসিস? হ্যাঁ, তুই আমাকে শেখাবি কি যজ্ঞ কোথায় কিভাবে করতে হবে? বল, শেখাবি আমায়। সে আপনি জানুন গে আমার থেকে ভালো, কিন্তু আপনি এক্ষুনি যে মন্ত্র বলছিলেন তা কোনো শান্তির যজ্ঞের মন্ত্র নয়, সেটা আমি ভালো করে জানি। তুমি সব জানো, সব জানতা ওস্তাদ। খুব পাখামি, তাই না? ছোটবেলা থেকে বাবার সাথে পূজার জোগাড় করি গো, এটুকু আমি জানি। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা। না, আমি এটা খুব ভালো করে জানি বড় মা। তুমি বাবাকে ফোন করে জেনে নাও। এতটা অপদস্থ হওয়ার পর এখানে আর এক মুহূর্ত নয়। চলো চলো, সব ওঠো, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, তুমি যে কষ্টে আছো, দেখো বাবার কোনো হুঁশই নেই। কি ব্যাপার, পুপুলের ঘরের দরজাটা বন্ধ কেন? পুপুল, তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো তার জন্য আমার মা কষ্ট পাচ্ছে। এটা পুপুল জানলো কি করে রে? হরে কৃষ্ণ। আরে বাবা, আমি তো ভয় পাচ্ছি আমার নামটা না বলে দেয়। এসো মা, আমার কাছে এসো, কথাটা শুনি। ভুল জানো মা, তোমার ভুল হচ্ছে। তুমি বাবার কথা। তুমি আমার ঘরে কেন এসেছো? আমি তো তোমার ঘরে যাই না। বল করে না মা। পুপুল, তুমি একটু বাবার কথাটা শোনো না, মাথা ঠান্ডা। ছাড়ো, তুমি কেন আমার সামনে আসো? তোমাকে দেখলে আমার রাগ হয়। চলে যাও ওখান থেকে। যাও না, তুমি যাও না।
পুকুল আমার কথাটা শোন, পুকুল আমার মাথা গরম হয়ে যাচ্ছে। পুকুল তুমি আমার কথাটা শোনো, আমি চলে যাব বলছি তো। পুকুল আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এবার চুপ কর মা, এবার চুপ কর পুকুল, আমি আর পারছি না, চুপ কর। আমি চলে যাব মা, আমি চলে যাব। পুকুল করিস না আমার সাথে। কে আমার মেয়েটাকে বুঝবে? মাগো, মায়ের মতো করে কে আগলাবে আমার মেয়েটাকে? জেঠু, আমি গিয়ে একটু দেখবো। কি কাঁদছো কেন তুমি? তোমার কি কিছু হয়েছে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? এসো আমার কাছে, এসো এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ব্রততী, হ্যাঁ, তোমার এই এখনকার স্কুলটা কত বছরের? এখনকার স্কুলটা 7 বছর হয়েছে, কিন্তু আমি স্কুলের ব্যবসার সঙ্গে জড়িত মোটামুটি 12 বছর। আগে স্কুলে কি হলো? স্কুল মোটামুটি 5 বছর রানিং। যখন আমরা স্কুল থেকে একটা লাভের মুখ দেখতে পাচ্ছি, ঠিক সেই সময়ে আমার পার্টনারের কাছ থেকে কিছু অসঙ্গতিমূলক ব্যবহার বা কোনো রকম কথাবার্তা আমরা আর কি গেস করতে পারছি। মানে কিরকম? আমরা যেটাই বলতাম সেটাতেই ও না বলতো। যেমন স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম থাকে, অ্যানুয়াল স্পোর্টস থাকে, যেটা যেদিন করার কথা ছিল সেটা সেদিন হবে না। কোনো একজন অতিথিকে ডাকা হচ্ছে, সে তাকে আনা যাবে না। এই প্রোগ্রামের জন্য এত টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা এতটা করা যাবে না। তো সেরকম করতে করতে আমার স্বামী একটু চোখের প্রবলেম হয়ে গেল। আমরা ট্রিটমেন্টের জন্য চেন্নাইতে গেছিলাম। আসলে ওর এই প্রবলেমটা ওখানে গিয়ে শুনতে পারলাম, টেনশনের জন্যই চোখের এই প্রবলেমটা দেখা দিয়েছে। 7 দিন মতো ওখানে ছিলাম। সেরকম ওখানে থাকাকালীনই একদিন একটা ফোন যায় যে আমাদের পার্টনার এরকম একটা রাতারাতি একটা স্কুল তৈরি করছে এবং আমরা যে স্কুলটা করেছি সেটার জন্য বলছে আমরা স্কুলটাকে চালাতে পারবো না, আমি একটা নতুন স্কুল করছি, সব বাচ্চারা এই স্কুলটায় চলে আসো। আগের পার্টনারের সঙ্গে যে স্কুলটা ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন তোমরা চেন্নাইতে? হ্যাঁ, এই কথায় বিশ্বাসী হয়ে প্রায় সব বাচ্চাই, প্রায় 200 থেকে 250 বাচ্চাই ওখানে চলে যায়। তো আমরা ওখান থেকে বাই ফোনে খবর পেয়ে, তো তখন তো আমাদের কিছু করার নেই, গেছি ট্রিটমেন্টের জন্য। তবুও ট্রিটমেন্ট বন্ধ করে আমরা তাড়াতাড়ি করে চলে আসি। কিন্তু সেই সময় আমরা বাড়ি বাড়ি গিয়ে লোককে বুঝিয়ে যে এটা হচ্ছে না, এটা মিথ্যে কথা, বা আমরা চাই বাচ্চাদের জীবন নিয়ে এরকম হুট করে একটা স্কুল খুললাম, হুট করে বন্ধ করে দিলাম, এইগুলোকে তো নিয়ে খেলা করার জায়গা নয়। প্রত্যেক বাচ্চার এখানে একটা শিক্ষার ভবিষ্যৎ এবং উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এরকম করতে করতে সবাইকে বোঝানোর পর মাত্র 35টা স্টুডেন্ট এবং তাদের অভিভাবকরা আমাদের সঙ্গে সঙ্গ দিলেন। ওই এলাকারই 1 কিলোমিটারের মধ্যে আমরা নিজে জায়গা কিনে কনস্ট্রাকশন করে বিল্ডিং করে আমরা স্কুল চালু করি। সেই স্কুলের নাম ড্যাফোডিল প্রি একাডেমি। এইটা করতে গিয়ে আমাদের জীবনের 15 বছরের আমার স্বামীর যা অ্যাসেট ছিল সমস্ত স্কুলের পেছনে দিতে হয়েছে, লোন করতে হয়েছে এবং আমার সোনাটাও
বন্ধক রেখে আমাকে এগোতে হয়েছে, কারণ আমার স্বামী ভীষণ ভেঙে পড়েছিল এবং বলছে যে আমি আর স্কুলের ব্যবসা করব না। তো এই কথাটার সাথে সাথে আমি বললাম না, আমি একটা স্কুল করব এবং যিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তাকে দেখিয়ে দেব যে ভগবান তো আমাদের মাথার ওপর আছে, তার সাথে সাথে মানুষের কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়। আমরা টোটো গাড়ি, রিফ্লেক্ট, জায়গায় জায়গায় ব্যানার বার করে, এমনকি আমার স্বামী বলছে আমার খুব লজ্জা করে যে লোকের বাড়িতে গিয়ে অন্তত গিয়ে বলে এইরকমভাবে বলে বোঝাতে যে আমরা স্কুল করেছি, আপনারা আসুন, আপনাদের ভরসার আলো আমরা দিতে পারবো। কিন্তু আমি বলেছি না, আমি এটা করব, কারণ আমার স্কুল ওপেন করা এবং বাচ্চাদের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে চলার দায়িত্বটা আমার কাছে খুব বেশি মনে হয়ে গেছিল। এখন কতজন স্টুডেন্ট? এখানে এখন 150 বাচ্চা আছে। জানুয়ারি মাস আসছে, আবার ক্যাম্পাসিং চলছে, রিফ্লেক্ট দেওয়া চলছে, ব্যানার লাগিয়েছি। আশা করছি আপনার আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে সবাই আসবে, দেখবে। ক্লাস থেকে শুরু হয়? একদম ছোট থেকে? হ্যাঁ, নার্সারি টু কিন্ডারগার্টেন। খুব ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমাদের সন্তানদের মানুষ করা এবং তার পেছনে অনেক স্ট্রাগল। হ্যাঁ, কি হয়েছিল? আমার প্রথম সন্তান হয় এক কন্যা সন্তান, কিন্তু আমার একটু প্রবলেমের জন্য ও 20 উইক্সে ও হয়ে যায়, আর আমরা ওকে 20 মিনিটের বেশি বাঁচাতে পারিনি। আমি ইনফ্যাক্ট ওকে দেখিও নি। তারপরে আবার এই জিনিসটা হলো, তারপরে 2013-তে আবার আমার একটি সন্তান হলো, ছেলে সন্তান, কিন্তু সেও আবার 26 সপ্তাহে হয়ে যায়। তো তাকে ও একটা বড় হসপিটালে হয়েছিল, তার যেহেতু 26 সপ্তাহে মানে 6 মাসে হয়েছিল, ওর একটা ব্রেনে হ্যামরেজ হয়েছিল। সেটাকে আমরা মানে নিউরোর ভাষাতে বলি হাইড্রোক্যাপুলার। ওদের কিছুদিন থাকার পরে মাথাটা ফুলতো, তাতে ওদের চোখ এফেক্টেড হয়, ওদের লাংস এফেক্টেড হয়, তারা নিঃশ্বাস নিতে পারে না। সেই করে ছেলেকে আমরা 3 মাস একটা বড় হসপিটালে পিআইসিইউতে রেখে একটু বড় করতে চেষ্টা করেছিলাম। অপারেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছিলো একটা সময়। তো তখন কোনো নিউরোসার্জন কলকাতা শহরে রাজি হয়নি যে ওকে অপারেট করবে। বলতে নেই, করেছিল ডক্টর পুষ্টি ওর অপারেশনটা, মানে অনেকগুলো নিউরোসার্জন মিলে, মানে ওটা একটা এক্সাম্পল ছিল যে ওরকম একটা ছোট বাচ্চা। তো যাই হোক, অপারেশনটা হলো, অপারেশন সাকসেসফুল হলো। কিন্তু দিদি ওই প্রবলেমটা তো সলভ হবে না, আস্তে আস্তে প্রবলেমটা সেম গ্রো করলো, চোখে প্রবলেম শুরু হলো, রেটিনাতে ওকে ইঞ্জেকশনও দিতে হয়েছিল একটা সময়। তো অনেক চেষ্টা করেছি আমরা, মানে 8 বার ওর সার্জারি হয়েছে। ওর 10 ইয়ার ছিল, 4 বছর বয়স অবধি আমি ওকে বাঁচাতে পেরেছিলাম। 2017 মার্চে আমরা আর ওকে মানে নিউমোনিয়া হয়েছিল লাস্টে, মানে ডক্টর বললো যে এবার না তুমি ছেড়ে দাও ওকে, মানে আর ওকে রেখো না, জোর করে রাখো না, মানে ওরকম করো না। মানে আমি দেখছি ও কিছু করতে পারছে না, চারিদিকে পাইপ, মানে সবাই বলছে এবার তুমি তো মা, মানে এতটা শক্ত করো যে এবার নিজের মনের থেকে ওকে মানে ইয়ে করো, যে ছাড়ো। তো আর বিশ্বাস করুন যে এই মুহূর্তে আমি বলেছি না বাবু এবার তুমি যাও, সেই মুহূর্তেও চলে গেছে, মানে ঠিক 10 মিনিট পরে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে 2017-তে আমার মেয়ে হয়। সেই মেয়ে বলতে নেই খুব সুস্থ। 2019 একটা ছেলে হয়, সেও খুব সুস্থ এখন। একটা টাইমে আমাদের এত টাকা চলে গেছে, প্রায় 20-25 লাখ টাকা আমরা খরচা করে ফেলেছি। আর বলতে নেই, কিন্তু টাফ হলেও মানে একটা জায়গায় বলবো না, হয়তো দেবত্ব সন্তান হয়তো বলা যেতে পারে ওকে। আমার হাজব্যান্ড ফ্যাব্রিকেশনে বিজনেস করে, বিউটিফিকেশন, কলকাতার কাজ করে। মানে হঠাৎ করে একটা প্রজেক্টের থেকে ওর অর্ডার এসে যায়, ইমিডিয়েট অর্ডারে টাকা পেয়ে যাচ্ছে। ভগবান জানে, মানে কিছু জিনিস হয়তো ওর মধ্যে একটা পাওয়ার ছিল যে আমরা পেয়ে যাচ্ছিলাম। এখন দুজনে বড় হয়েছে, আমি একটা বড় পোস্টে চাকরি করতাম, ওই চাকরিটা ছেড়ে দুজনকে মানুষ করলাম। এডুকেশন ইন্ডাস্ট্রিতে ছিলাম, 2টো কলেজের ডিরেক্টর ছিলাম। ওটা ছেলে আমি এখন একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি, একদম নতুন ইন্ডাস্ট্রি, কিন্তু আমি 4 মাসে 4টে প্রমোশন পেয়ে গেছি। আর ভগবানের আশীর্বাদে মানে ভালো কাজ চলছে, বাচ্চারা খুব খুশি। আর আমার দিদি নাম্বার 1 আসার কারণই হচ্ছে আমার সেই মেয়ে। মানে ওকে তো আমি ছেলেটার মতনই ভাবি, কেন কি ওর পরে ও আসা মানে আমাদের পুরো লাইফ চেঞ্জ ওটা করেছে। তো তাদেরকে ভালো রাখা, মানে তাদের জীবনে যাতে ওরা এস্টাবলিশ হতে পারে, ভালো মানুষ হতে পারে, সেজন্যই লড়ে যাচ্ছি। এখন ভালো আছেন তো? এখন খুব ভালো আছি। 2টো সন্তান, ছেলেটা প্রচন্ড দুষ্টু, সে এখন আসেনি আজকে। আমার শাশুড়ি যে হাঁটতে পারে না, সে আপনার এত বড় ফ্যান, সে এসছে। আমার মেয়ে এসছে 6 বছরে, সে তো শুধু বলছে দিদি নাম্বার 1 কোথায়। খুব ভালো থেকো তোমার জীবনে, অনেক ঝড় গেছে, অনেক কিছু ফেস করেছো। মারা বুঝতে পারে মারা কি ফেস করে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রানুদি নমস্কার। নমস্কার। রানুদি সঙ্গে আর কে কে রয়েছে? সঙ্গে রয়েছে আমার বড় মেয়ে, আমার মেজো মেয়ে। কতদিন বিয়ে হয়েছে? 1976 সালে। কাকাবাবু কি করতেন? তখন 6 টাকা মাইনে মিষ্টির দোকানে চাকরি করতেন। 76 সালে 6 টাকা মাইনে। 4 বছর বিয়ের পরে আমার বড় মেয়ে হলো। আচ্ছা। বড় মেয়ে হলো, তারপরে 2 বছর পর আমার মেজো মেয়ে হলো। তখন কি কিছু করতেন আপনি এখানে শ্বশুর? তখন কাকাবাবু ওই চাকরি করতো। আস্তে আস্তে বাচ্চারা হওয়ার পর তখন একটু আর্থিক অবস্থা একটু খারাপের দিকে। তারপরে 2 মেয়ে হওয়ার পর আমার এই কেনে একটা টালির চালেতে মেয়েদের নিয়ে আমি থাকলাম, আর সংসার বাড়তে লাগলো আমার। তখন ওই কাকাবাবুর ওই উপায়ে আর চালাতে পারতাম না। তখন আমি আস্তে আস্তে ঠোঁয়া করতে লাগলাম। আমি এরা লেখাপড়া সব আস্তে আস্তে স্কুলে ভর্তি হলো, লেখাপড়া করছিল। আর যা করে দিন চলছে। তারপরে বড় মেয়ের বিয়ে হয়ে গেল। বড় মেয়েকে তো বিয়ে দিতে গেলেও একটা বয়স অবধি পৌঁছাতে হয়েছে। কিভাবে সম্ভব হলো? ওই একটুখানি কষ্টের মধ্যেই গেছে, তখন একটু অপরের উপরে নির্ভর হয়ে বিয়ে দিতে হয়েছে। অ্যাকচুয়ালি মা ঠোঁয়া করতেন, আমরা তখন খুব ছোট 1-2 আমি হয়তো পড়ি, তখন মা ঠোঁয়া করতেন। তো কত ঠোঁয়া তৈরি করতেন? মানে তখন আমরা তো ছোট, তাও যতটা পারতেন উনি করতেন, ওনার হাতে স্পিড ছিল, করতেন। মেইনলি মা পাঁপড় তৈরি করতো। পাঁপড়? হ্যাঁ, মানে একদিনে 10 কেজি মানে 12 কেজি, কখনো 15 কেজিও করেছেন। গরমের রোদের সময় সেটা খুব বেশি করতে হতো। বড় বাজারে আমার প্রচুর নাম হয়ে গেল ওই পাঁপড়ের, মানে খুব চাহিদা। কত সালে বাবা মারা গেল? বাবা মারা গেছেন 2004 সালের 9ই অক্টোবর। মানে তখন মোটামুটি আমার বিয়ে হয়ে গেছে। মেজদির কবে বিয়ে হলো? আমার প্রথম বিয়ে হয়েছিল 1999 সালে। মানে প্রথম হলো কেন? মানে দ্বিতীয় বিয়ে এখন? না, প্রথম বিয়ে হয়েছিল, ভালোই ছিলাম, কিন্তু শ্বশুর মারা যাওয়ার পরেই ঘটনাটা ঘটে। আর আমরা ওকে নিয়ে চলে আসি, তারপর বিয়ে ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়। সেটা আমরা এখান থেকেই সবকিছু করি। তো সেই সময় ও খুব ডিস্টার্ব মাইন্ডেড ছিল, প্রচন্ড মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। তখনও মা পাঁপড় তৈরি করতেন এবং মা খুব ভালো আচার বানান। তাই নাকি? হ্যাঁ। এবার ওকে তো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। তো তখন ওই রকম সিচুয়েশনে তো আমরা ডিসাইড করলাম যে ওকে একটা, আমাদের দোকান ছিল সেটাকে তখন খোলা হলো ওই আচার আর পাঁপড় দিয়ে। তখন টুকটুক করে আস্তে আস্তে এটা সেটা, চাল ডাল আটা তেল ময়দা এসব, যাই হোক, মানে কাকা আমাদের যিনি ছিলেন এই ব্যাপারে একটু মানে আমাদের হেল্প করেছেন, মানে মাথায় বুদ্ধি দিয়ে কিভাবে কি করা যায়, কোথা থেকে নিয়ে আসা যায়। ও তখন যেত মালপত্র নিয়ে আসতো সাইকেলে করে গিয়ে, দোকান টোকান উনি সব পরিচয় করে দিয়েছিলেন। তো সেখানে গিয়ে মালপত্র নিয়ে আসতো, নিয়ে এসে দোকানে সাজিয়ে গুছিয়ে বিক্রি করতো। তো আস্তে আস্তে এইভাবে চলতে থাকে। তারপর আবার হঠাৎ করে এরকম দোকান থেকেই ওর সেকেন্ড ম্যারেজের মানে সম্বন্ধ আসে। কি সুন্দর! সেকেন্ড ম্যারেজের সম্বন্ধ দোকান থেকে হলো? হ্যাঁ। যখন মেয়ে ওইভাবে ফিরে এলো, আপনি কত কষ্ট করেছেন জীবনে? কষ্টের মধ্যে দিয়ে খুব দিন গেছে, তবুও মানে হাল ছাড়িনি। তখন আমি ওই পাঁপড় আবার আমি নিজে বড় বাজারে পাঁপড় দিতে গেলাম। টালির বাড়ি থেকে এই যে বাড়ি যেখানে বসে আছি আমরা ছাদের ওপরে, এই বাড়ি তৈরি হয়েছে। আমি ওখান থেকে একটু লোন নিয়ে নিলাম, নিয়ে আবার তারপরে পাঁপড় করতে করতে সব ধার দেনা শোধ করে দিলাম। এরকম ভাবেই করতে হয়েছে। মানে পাঁপড় লাইফটা অনেকটাই চলে গেছে। সত্যি যে কুটির শিল্প, ওনার যে পাঁপড়ের ছোট্ট ব্যবসা, সে একটা পরিবারকে 3টে মেয়ের বিয়ে, তাদের পড়াশুনো সব কিছু করিয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিল নতুন ভারত বেরোবে গরিবের দারিদ্রের কুটির থেকে। আসলে হয়তো উনি কুটির শিল্পই বলেছিলেন হয়তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সঙ্গে সামনাসামনি কথা বলতেই চাইছে, এদিকে আবার আমাকে চিঠি পাঠালো। তুই যে সেদিন আমাকে বললি ও তোকে নিজের থেকে উপরে যেতে বলেছে, নিজে থেকে কথা বলেছে। দোষ, ও ডাকলো আর ডেকে কি বললো জানিস? বললো যে আমাকে ও ভালোবাসে না। ও নাকি কৃতজ্ঞতা জানাতে থানায় গিয়েছিল যাতে আমার জেল যাত্রা না হয়। কৃতজ্ঞতা। ও বললো যে এই যে ও গানের জগতে এত নাম করেছে, তার পেছনে নাকি আমার হাত আছে। ওই যে তোর মনে আছে ওই আমাদের পাড়ায় একটা গানের কম্পিটিশন হয়েছিল, আমি ওকে জোর করে ওর নামটা দিয়েছিলাম, সেটা নিয়ে ওটা দিল। সেদিনও আমি ওর সঙ্গে খুব অন্যায় করেছিলাম।
তোর থেকে অনেক বড় অন্যায় আমরা করেছিলাম দাদাভাই। ময়ূরীদের কথায় জোর করে মেঘকে আইসক্রিম খেতে বাধ্য করেছিলাম যাতে ও পার্টিসিপেট না করতে পারে। ওর গলায় সমস্যা হয় জেনেই তো করেছিলাম কাজটা। ময়ূরীদের উস্কানিটা তখন উস্কানি মনে হয়, ওকে আমাদের একজন মনে হয়েছিল। মেঘ আমাকে কোনোদিন চিঠি দেয় দেওয়ার দরকার হয়নি তাই দেয়নি দাদাভাই চিঠি। এখন খুলে দেখ চিঠিটা। নার্ভাস লাগছে রে খুব। আমার মনে হচ্ছে ভেতরে একটা কার্ড আছে। জিষ্ণু আর মেঘের বিয়ের কার্ড না তো? দাদাভাই তুই এখনো জিষ্ণুকে নিয়ে মেঘকে সন্দেহ করিস? তুই না রে, এটা সন্দেহ নয়, ভয়। আমার না আজকাল খুব ভয় করে জানিস, সারা জীবনের মতো মেঘকে হারিয়ে ফেলার ভয়। এই আমাকে এখন সবাই বলে জানিস তো যে এটা মেনে নিতে যে মেঘ আর কখনো ফিরে আসবে না। আমি সেটা কিছুতে মানতে পারি না রে। আমি ভাবতেও পারি না যে আমার বাকি জীবনটা আমাকে মেঘকে ছাড়া কাটাতে হবে। চিঠিটা পড়ে দেখ দাদাভাই, হয়তো মেঘ তোকে মিস করছে। নীল, এইভাবে তোমাকে কখনো চিঠি লিখেছি বলে মনে পড়ে না। একটা অনুরোধ করছি আমার এই অনুষ্ঠানে আসার জন্য। জানি একটু দূরে, আর সেই জন্যই এই অনুরোধ। তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি যদি প্লিজ 5:30টার মধ্যে আসো আমার ভালো লাগবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ব্যবস্থার কোনো লুপহোল নেই তো? তুই বলেছিস ভাই কোনো লুপহোল থাকতে পারে? বিশেষ করে শুধুমাত্র তোর কথার জন্য কনফার্ম আর্টিস্টটাকে অফ করে দিয়ে এই মেঘ রায় আর জিষ্ণু সেনকে আমি ওই জায়গায় প্লেস করে দিয়েছি। গ্রেট জব। তুই যে আমার কত বড় উপকার করেছিস তুই নিজেও জানিস না। থ্যাঙ্কস ব্রো, থ্যাঙ্কস আ লট। দেখবে এইসব থ্যাঙ্কস ফ্যাঙ্কস না চিড়ে ভিজবে না। এই কাজটা হয়ে যাওয়ার পর সোজা থাইল্যান্ড। শিওর ব্রো, ডেফিনেটলি, ওয়াই নট। রূপ সান্যাল যখন কথা দিয়েছে তখন কথা রাখবে, তোর পরে। আচ্ছা একটা কথা বলতো তুই আমাকে। বল না। মেয়েটা তোর কি ক্ষতি করেছে? তুই মেয়েটাকে এইভাবে ফাঁসাতে চাইছিস কেন? ইটস আ লং স্টোরি। সুন্দর না জায়গাটা? প্রচুর গ্রিনারি। হ্যাঁ, আর অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু বেশ হাইফাই ব্যাপার স্যাপার, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। নমস্কার, ভালো আছেন তো আপনারা? হ্যাঁ ভালো। মানে গাড়ি ঠিক ছিল তো? না মানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না দেখুন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। না না ঠিক আছে। আর হ্যাঁ, যদি আপনাদের সত্যি কিছু প্রয়োজন হয়ে থাকে আমাকে কিন্তু নিজের মতো করে জানাবেন। আমার ফোন নাম্বারটা আশা করি আপনাদের কাছে রয়েছে। হ্যাঁ, এক্সকিউজ মি। শিওর।
না না, কোনো অসুবিধা হয়নি। অসুবিধা কেন হবে? বেশ রাজার হালে এলাম। আর আপনাদের ব্যবস্থাপনা তো খুব সুন্দর। আমার তো মনে হচ্ছে না ম্যাডামের ভেতরে যাওয়ার কোনো ইচ্ছে আছে। নমস্কার। নমস্কার, আমি দেবর্ষী ব্যানার্জি। আমাকে সবাই দেব বলে ডাকে। এই রিসোর্টের ওনার আমি। নমস্কার, আমি জিষ্ণু। আপনাদের কে না চেনে? আপনারা যে এখানে এসছেন এটা আমাদের সৌভাগ্য। না না, কি বলছেন? কি সুন্দর জায়গাটা আপনাদের, আমার তো খুব পছন্দ হয়েছে। সামনের মাসে যদি সময় পাই আমি টুক করে একবার চলে আসব। কি সুন্দর গ্রিনারি, কলকাতাতে এসব দেখাই যায় না। এনি টাইম। এই নিন আমার কার্ড। আপনার যখন মনে হবে এখানে আসার, আপনি আমাকে একটা কল করবেন আর এনি টাইম এখানে চলে আসবেন, জাস্ট নিজের মনে করে। অল সর্টস অফ কমফোর্ট ইজ হিয়ার। থ্যাংক ইউ। জিষ্ণু, একটু জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই ঘরে ঢুকেছো কেন তোমরা? যাও এখান থেকে, যাও বলছি, দূর হয়ে যাও। আপনি কিন্তু অপমান করছেন আমাদেরকে। মান অপমান বুঝি না, তবে আমার রিহার্সালের সময় কেউ ঢুকবে না, বুঝেছো? কেউই ঢুকবে না। যাও এখান থেকে, যাও বলছি। এই ছোকরা, তোমার কি চাই এখানে? যাও এখান থেকে, আপদ বিদা হতো, যাও। মলিদি কোথা থেকে সবাইকে নিয়ে এসছে ভগবানই জানে। ঢং, সবই ঢং। নিজে ভালো করে নাচতে পারে না, বসে বসে শো করে যাচ্ছে আর টাকার অহংকার করছে। দেখতে সুন্দর, নাম হয়েছে, ওটাই কাজে লাগিয়ে দিচ্ছে, ব্যাস। কত রঙ্গ জানে। এই, এবার তোমরা এখান থেকে যাও তো। আমাকে নাচতে দাও, আমাকে প্র্যাকটিস করতে হবে। যাও এখান থেকে। আচ্ছা, আপনার সাবজেক্ট কি কথা কল? তুমি কি করে বুঝলে? নাচ না করলেও আমি এটুকু ঠিক বুঝি। আপনার পা কি ঘুঙুরে কেটে গেছে? মানে কোথায়? রক্ত পড়ে রয়েছে। স্বয়ংভু, এই ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে ফরেন্সিকে পাঠান ইমিডিয়েটলি। আর তার সাথে ওই মল্লিকা দেবীর ঘরে তার মায়ের ছবির নিচে যে রক্ত দিয়ে লেখা ছিল না, সেই ব্লাড স্যাম্পলটাও ফরেন্সিকে পাঠান। মনে হচ্ছে কথাকলি আর কত্থকেই লড়াইটা শুরু হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নন্দিতা। হ্যাঁ জেস বলো।
আজকে রাতে একটা অভিযানে যাব। কোথায় যাবে? দিব্যা সেনের বাড়িতে। হুইস্কি, এই দেখো প্লেটসগুলো, এতে নাটস রয়েছে, স্ন্যাক্স রয়েছে। নন্দিতা, আমি বলতে চাইছি এই ঘরে কেউ ঢুকেছে। হ্যালো, কে বলছেন? কেস থেকে সরে যাও, তুমি মরবে। মল্লিকা রায় চৌধুরী পাশে দাঁড়িয়েও না, তুমি মরবে, তুমি মরবে। মলিদি কোথা থেকে সবাইকে নিয়ে এসছে ভগবানই জানে। খেলা জমে গেছে। একদিকে দিব্যা সেন, আরেকদিকে নটরাজের অভিশাপ। খেলা জমে গেছে। এবার এক ঢিলে দুই পাখি মারব। এক ঢিলে দুই পাখি। নন্দিতা। হ্যাঁ জেস বলো। আজকে রাতে একটা অভিযানে যাব। অভিযান মানে? কোথায় যাবে? আপাতত ধরে নাও না দিব্যগৃহে। মানে? দিব্যা সেনের বাড়িতে। কিন্তু কেন? কেন, কখন, কিভাবে কোনো প্রশ্ন নয় বৎস। নন্দিতা, শুধুমাত্র আমাকে ফলো করো। আর সাথে আমাদের কম্পিউটার এক্সপার্ট চিরঞ্জিতকেও নিয়ে আসবে। এত রাত্রেবেলা? রাত্রিবেলায় যেতে হবে নন্দিতা। ডোন্ট বি লেট, হারি আপ। ওকে বস। হুইস্কি? তুমি হুইস্কির গন্ধ কেন নিচ্ছ? কেউ একজন এসেছিল নন্দিতা। দেখো, এই দেখো প্লেটসগুলো, এতে নাটস রয়েছে, স্ন্যাক্স রয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব একটা পুরনো না। 24 ঘন্টার মধ্যে এগুলো নিশ্চয়ই খাওয়া হয়েছিল। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই রয়েছে। ধুলোও জমেনি কিন্তু। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। নন্দিতা, আমি বলতে চাইছি এই ঘরে কেউ ঢুকেছিল। ঘর পরিষ্কার আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার একমাত্র দেওরের বিয়ে বলে কথা, আমার কত ভালোবাসার মানুষও, আমার ভাইয়ের মতো। ওর বিয়েতে আমি যা করব না, একেবারে আনন্দ করে সব কাজ করব। দেখো, কি পলাশ, আমি করব, সব কাজ করব, একেবারে আনন্দ করে করব। বৌদি, বৌদি তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, যা ঘটার তা তো ঘটেই গেছে। আমরা ঠিক করেছি এইসব কথাবার্তা আমরা তুলব না। এমনকি আমি প্রতীক্ষাকেও বলেছি যাতে ও তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার না করে, তোমায় যাতে আরো ভুল না বোঝে। আসলে কি বলতো, ও না ইচ্ছে করে তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তা কিন্তু নয়। পুরোটাই না হয়েছে একটা ভুল বোঝাবুঝি থেকে। আসলে দাদা এসে এমনভাবে বলতো না, হয়তো দাদাও তোমাকে ভুল বুঝেছিল। কিন্তু দেখো, দাদাও হয়তো এখন ঠিকটা বুঝতে পারছে। আমি শুধু একটা ব্যাপারই বুঝতে পারছি না, সবাই একসঙ্গে ঠিকটা বুঝলো কি করে?
একজনের থেকেই আর একজন বুঝছে বৌদি। প্লিজ তুমি আজকের দিনে এইসব কথা মনে রেখো না বৌদি। আমার গায়ে হলুদের কাজগুলো তুমি যদি নিজের হাতে করো তাহলে আমি খুব খুশি হব। আসলে মা তো আজকের দিনে এইসব কাজ করতে পারবে না, তাই যদি তুমিই করো খুব ভালো লাগবে আমার। শোন, ও হচ্ছে এই বাড়ির বড় বউ, ওরই তো উচিত সব কাজকর্ম করার। আমরা তো আছি, কাকিমা বৌদিরা সবাই তো আছি, কিন্তু বাড়ির বড় বউ থাকতে এইসব কাজের দায়িত্ব অন্য কেউ নেবে তা তো হয় না, ওকেই নিতে হবে। আমাদের আসতে বলবে, আমরা আসবো, এই যে যেমন আমরা সবাই এসেছি, কিন্তু ও থাকতে শুধু আমরা সব কাজকর্ম করব তা তো হয় না, তাই না বল? কাকিমা আমি কিন্তু কিচ্ছু জানি না, তুমি বৌদিকে যেভাবেই হোক রাজি করো, আমরা কিন্তু এই বিয়েতে বৌদির ইনভলভমেন্ট চাই। কাউকে রাজি করাতে হবে কেন পলাশ? তুমি বলেছো সেই অনেক, তোমার কথাতেই হবে। আরে আমি সব করে দেবো, কোনো চিন্তা নেই। বৌমা সত্যি তো? দেখলে তো বৌমা, তাহলে দেরি করে নে, লেগে পড়ো। শোনো, সন্ধে লগ্নে বিয়ে তো, এরপরে আবার তোমাদের সাজুগুজু করতে হবে, ওই বরযাত্রী যেতে হবে, দেরি হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি করো। হ্যাঁ তার। আরে ও বিপাশাদি, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ এই তো যাচ্ছি। এখন তো এওদের লাগবে কি কাকিমা? এওদের লাগবে? হ্যাঁ, এখন আমাদের 5 জনেও লাগবে। এই 1 2 3 4 5। হ্যাঁ, আর এই যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই থাকো এখানে। এখন আমরা সবাই হই চই মজা করব। একটু খারাপ লাগছে জানো তো সুচরিতাদির জন্য। সুচরিতাদি আসতে পারলো না, তাই না বিপাশাদি? পারবে না রে, ওই যে বলেছিলাম না ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের কথা, অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছে তো, তাই জন্য আজকে ওখানেই গেছে ইন্দ্রদাকে নিয়ে। ভগবান যো করবে ভালোর জন্যই করুক। হ্যাঁ, সুচরিতাদের প্রবলেমগুলো না কিছুতেই খতম হয় না। না এবার দেখিস সবটা ভালোই হবে। ইন্দ্রদা ধীরে ধীরে একটু সুস্থই হবে, আর ওদের যা সমস্যা ছিল সব মিটে যায় জানো বাবা। আচ্ছা বলছি, নিজেদের মধ্যে কথা বললে হবে নাকি? হ্যাঁ, একটা আনন্দ বাড়ি, আমরা সবাই নাচ গান করবো না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। तुमने क्या सोचा था पराग कि তোমার বিবি তোমার টাকাটা স্কুইজ করতে চেয়েছে? হ্যাঁ থাক তৃষা ছেড়ে দে, এটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা ওকে কিছুই বলবো না। শিমুল নিজেই না হয় সময় করে একদিন বলবে ওকে। দাঁড়াও, কি ব্যাপার বলো তো? नहीं कुछ नहीं, बस इतना बोलते पारी कि তোমার বিবি না টাকাটা স্কুইজ করার জন্য নেয়নি। হ্যাঁ সেটা আমি খানিকটা আন্দাজ করেছি। ও নিশ্চয়ই টাকাটা নিয়েছে যাতে টাকাটা সঞ্চয় করে রাখা যায়। আসলে মেয়েরা তো এমনি একটু সঞ্চয়ই হয়। কচু বুঝেছো তো? দেখ, আমরা নতুন করে কিছু বোঝাতে চাই না, তুমি আবার যা বুঝেছো সেই বোঝা নিয়েই থাকো, কি বল? ও বিপার সাথে কি হচ্ছেটা কি শীর্ষা? তোমরা এসো, কতক্ষণ দাঁড়াবো তোমাদের জন্য? কাজগুলো তো শুরু করতে হবে, তোমরা কথা বলেই চলেছো। ও বৌমারা, তাড়াতাড়ি করো গো, এরপরে কিন্তু একটু জিরোতে পারবে না, একটু সাজুগুজুর সময় পাবে না, কিচ্ছুটি করতে পারবে না, তখন এই অবস্থায় তাড়াতাড়ি ছুটতে হবে তোমাদের। তাড়াতাড়ি করো, চলো বরযাত্রী যেতে হবে তো তোমাদের। ও বৌদি ভাই, আমরা নাচ গান করবো তো নাকি? হবে নাচ গান সব হবে, আগে তো গায়ে হলুদ হবে। আশ্চর্য তো। আমি গান গাইবে তো, তোমার গান ছাড়া তো বিয়েই হবে না, তাই না? হ্যাঁ, আরে কি গো শীর্ষা বিপাশা দি, এসো তোমরা, কাজ করতে হবে তো। হ্যাঁ এই তো আসছি, এই চলছে। কতদিন পর এই বাড়িখানাতে এমন আনন্দ হচ্ছে বল ছোট? সত্যি দিদি, খুব আনন্দ হচ্ছে। আমরা যে কেন এত আনন্দ থেকে দূরে দূরে থাকি কে জানে। কাজ কর, তোর আনন্দ কর, আমাকে তো থাকতে নেই। আমি যাই। মা কোথায় যাচ্ছ তুমি? কোথাও যাচ্ছি না বৌমা, ওই বলছিলাম যে ছেলের গায়ে হলুদ তো,
তা আমি বেদবা মানুষ, আমাকে থাকতে নেই, তাইলে ছেলের অমঙ্গল হয়, আমি চললুম। কি হলো? কি হলো মানে? তোমার মনে নেই পুজোর সময় আমি কি করেছিলাম? কি শোনো, তুমি থাকলে যদি তোমার ছেলের অমঙ্গল হয় তাহলে অমঙ্গল হোক, কিন্তু তোমাকে থাকতেই হবে। কি কাকিমা আমি ভুল বলছি? একদম ঠিক। ও ছোট, একদম ঠিক বলেছে। আমাদের না এভাবে হারিয়ে দিও না কাকিমা, জানো তো একটা কাজ করছি তো, আমরা করেই চলেছি, আমাদের সাপোর্ট করো। আর তোমার ছেলের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী তুমি, তোমার উপরে আর কেউ আছে? তুমি অমঙ্গল চাইবে তোমার ছেলের? বলো দেখি। এখন এখানে নাচ গান কত কিছু হবে, হাতে কলমে গায়ে হলুদের অনুষ্ঠানটা নাই বা করলে, এই রিচুয়ালটা তুমি করতে হবে না, তাই বলে দেখতে কি আপত্তি রয়েছে? এই সব কিছুর মধ্যে থাকতে হবে, দেখতে হবে, কোনো কথা শুনবো না। ঠিকই বলেছো গো মা, থাকতে হবে। এই তুতুল, এদিকে শোনো, তুমি না তোমার জেঠিমণিকে দেখে রাখবে যেন কোথাও না যায়, তোমাকে দায়িত্ব দিলাম। ঠিক আছে, আয় রে। দেখ দেখি কি ঠিক আছে, তুই বলছিস ঠিক আছে। দেখ কাণ্ড, দেখ দেখ, আমি না কিছুতেই মাঝে মাঝে বুঝে উঠতে পারিনি, জানিস তো তুতুল, যে বউ না পুলিশ। দুটোই, বউও পুলিশও। চলো জেঠিমণি, চলো না, চলো চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ছেলেকে ছেড়ে তোমাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। আজ থেকে তোমার জন্য এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। তোমাকে এমন ব্যবস্থা করে যেতে হবে যাতে এ বাড়ির সবাই তোমায় ভুল বোঝে। কি গো বৌদি, তোমার কি ঘুম পাচ্ছে না? এই বাবা, আমি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম না, সরি। না না, সরি বলার কি আছে? মানে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না মানে নতুন ঘর তো, অসুবিধা হলে বলতে পারো কিন্তু আমাকে। না না, কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে দম বন্ধ লাগছে? ও, এসি ঘরে ঘুমানোর অভ্যেস আছে বলো? দাঁড়াও, জানলাটা খুলে দিই। দাঁড়াও, তুমি ঘুমাও, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তোমাকে চিন্তা করতে হবে না। ও বুঝেছি তোমার কি হয়েছে, বাড়ির জন্য খুব মন কেমন করছে, তাই না? ঠিক ধরেছি না? দাঁড়াও, আমি ঠাম্মিকে ডেকে। না, ওনাকে কেন ডাকতে যাবে এত রাতে? কোনো অসুবিধা হচ্ছে না, থাক, কাউকে ডাকতে হবে। আরে তুমি জানো না, রাতে তো আমাদের পার্টি হয়। পার্টি? হ্যাঁ, মালিশ পার্টি। আরে আমাদের যখন খুব টায়ার্ড ফিল হয় বা ওই ধরো মেজাজ খারাপ থাকে, তখন ঠাম্মি আমাদের মাথায় তেল মালিশ করে দেয়, আর আমরাও দিই ঠাম্মিকে। আর সে যে কি মালিশ, তোমাকে আমি কি বলবো, পুরো স্বর্গীয় সুখ, জানো তো, স্বর্গীয় সুখ। ঘুমে না চোখটা পুরো জুড়িয়ে আসে। আর তোমার যা টায়ার্ড ফিল হবে বা তোমার মেজাজ খারাপ, সেগুলো এক নিমেষে চলে যাবে। আর সেদিন জানো কি হয়েছে, ঠাম্মি ওই দাদাভাইয়ের মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল, ঠিক আছে? কি মিষ্টি একটা ফ্যামিলি, কত সুন্দর বন্ডিং সবার মধ্যে। একজন কষ্ট পেলে অন্যজন সেটা ফিল করতে পারে। আর আমার বাড়িতে ওই তো মোটে 3টে মানুষ আমরা। ভয়া তো তবু আমার জন্য কষ্ট পায়, কিন্তু বাবা, আমার কথা কি একটু মনে পড়ে না বাবার? বাবা ফোন করেছে, বাবার আমার কথা মনে পড়েছে। প্রিয়াঙ্কা, বলছি আমার বাবা না ভিডিও কল করছে, আমি একটু কথা বলে আর আসছি। হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
বাবা তুই আমার কাছে মরে গেছিস, মরে গেছিস। এমিলি, দেখ দেখ তো চিতা জ্বলছে, দেখ। বাবা বাবা আমার কথাটা শোনো। বাবা কি করছো তুমি এটা? আমি আর তোর মুখ দর্শন করবো, তোর কথা আমি কোনোদিন আর ভাববো না, কোনোদিন না। তুই আমার কাছে মরে গেছিস বাবা, মরে গেছিস তুই আমার জন্য। আমি জানি তোমার কি হয়েছে মিলি। তুমি এভাবে কেঁদো না মিলি, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। মেয়েটা মাথা গরম করে দিয়েছে, জলটা ভরতেই বুড়ে। কি হলো? ছাদের লাইটটা জ্বলছে কেন? দেখি তো। বাবা এত কি করে হলে রয়েছে? কি করে কি করে বাবা এত নিষ্ঠুর হলে? কেঁদো না মিলি, বাস। কাল চলে যাব বলে একবার বিরিয়ানি খাচ্ছে, একবার অর্জুনের সাথে। ছি 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 ছি, এত বাজে মেয়ে, আর আমাকে এত বড় ঢপ দিল। না 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 না, যতই ইমোশনাল ব্ল্যাকমেল করে ছলনা করে আমার ছেলেকে নিজের কাছে টানার চেষ্টা করুক না কেন, ওই মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের জীবন নষ্ট করতে দেব না আমি। কাল এই মেয়ে বাড়ি ছেড়ে না গেলে নীলিমা সান্যালের অন্য রূপ দেখবে, যেটা শুধু ও কেন, এ বাড়ির কেউ কোনোদিন আজ অব্দি দেখেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খেতে ইচ্ছা করছে না আবার কি কথা? হ্যাঁ, খেতে ইচ্ছা করছে না? এই বাড়িতে না ফেলে দেওয়ার মতো অত খাবার নেই, বুঝেছো? তোমার জন্য রান্না হয়েছে, তোমাকে খেতে হবে। আমি খাবার বাড়ছি, খেতে এসো। এসো তো বৌমা, আয় এদিকে দেখি। আয় আয় আয়, খাবি? যাও 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 যাও, যত্ন করে মেয়েকে খাওয়াও। বিরাট কাজ করে এসছে বাইরে থেকে, বিরাট। আমার মনে হয় আমি বিরাট কাজ করে এসেছি দাদা ভাই। আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে হয়তো করতে পারতো না এটা, কিন্তু আমি পেরেছি। ওরা আমাকে ভয় দেখিয়েছিল, ভয় না পেয়ে আমি প্রতিবাদ করেছি। ওরা আমাকে আবার অ্যাটাক করতে পারত, আমি শুধু মনে মনে বলছিলাম আমি মরে যাব, কিন্তু আমি কিছুতেই ওদের কাছে সারেন্ডার করব না। এটা তোর কাছে বিরাট কাজ না হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিরাট লড়াই।
যাও খেয়ে নাও। আর এরকম করো না নীলু, আর কখনো এরকম করো না। আমরা ভালো মানুষ, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের ভালো মন্দের একটা ধারণা আছে, আমরা তার বাইরে বেরোতে পারবো না। তাই এরকম আর কোনোদিন করো না, যাতে তোমার বাবাকে কষ্ট পেতে হয়। তোমার বাবা কেন, আমরা বাড়ির সবাই চিন্তা করছিলাম। যা কিছু হয়ে যাক, তুমি তোমার পরিবারকে কষ্ট দিতে পারো না। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম কাজ করব না, কোনোদিন না। এবার থেকে তোমরা যা বলবে আমি তাই শুনবো। দুপাশে তার শহর নগর, গল্প কথায় মোড়া পাকা কথা, সে গল্পে আছে অল্প খুশি অল্প অভিমান, কোণে দেখা আলো। হ্যাঁ রে দিদি ভাই, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, এবার থেকে তুই যা বলবি আমি তাই শুনবো। তুই আমার আদর্শ দিদি ভাই, আমি জানি তুই যা বলবি আমার ভালোর জন্যই বলবি। আমি তোর কথা শুনবো দিদি ভাই, বাড়ির সবার কথা শুনবো। কে আনলো ফুলের তোড়া, জানে মিঠি ঝোরা, আর কোনো কান্নাকাটি নয়, খাবি চল এবার, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি, কেউ খায়নি, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল তোর লাইফে অনেক বড় একটা ধাক্কা গেছে, ধাক্কা খেয়েছিস তুই, তাই জন্য ভাবছিস না বেঁচে গেছিস। ভাবছি, কিন্তু ও আমার সঙ্গে এরকম কেন করলো সেটাই বুঝতে পারছি না। খারাপ ছেলেরা যা করে এও তাই করেছে। একটা খারাপ ছেলেকে তো ভুলতে এত সময় লাগার কথা নয়, ভালো ছেলেকে ভুলতে সময় লাগে, খারাপ ছেলেকে ভুলতে সময় লাগবে কেন নীলু? ওকে ভোলা নিয়ে ভাবছি না রে দিদি ভাই, ভাবছি ঘটনাটার কথা। এরকম একটা ঘটনার মধ্যেও আমাকে ফেলে দিল, যদি সত্যি বেরোতে না পারতাম কি হতো আমার? এটা ভেবে লাভটা কি? আর কখনো কারোর ডাকে চলে যাবি না। আবার মাথা খারাপ নাকি? জীবনে একবারেই আমার শিক্ষা হয়ে গেছে। তোর তাড়াতাড়ি বিয়ে দেবো এবার, বুঝেছিস? বাবার উপর থেকে একটু চাপ কমবে, আমি না থাকলে বাড়িতে ব্যালেন্স হবে কি করে? দেখেছিস তো দাদা ভাইকে। সত্যি রে, মাঝে মাঝে আর ইচ্ছে করে না এই বাড়িতে থাকতে। নেহাত বৌমনিটা ভালো মানুষ, তাই জন্যে। তুই ছিলি, তুইও চলে যাচ্ছিস, আমার আর ভালো লাগে না। ভালো লাগতে হবে না, আমি তো বললাম একটা ভালো ছেলে দেখে এবার তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো। কি হলো, তোর কি বিয়ে করার ইচ্ছে নেই নাকি? বিয়ে করার ইচ্ছে তো সব মেয়েদেরই থাকে বল। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার, একটা সুন্দর মানুষ, কে না চায়? কিন্তু আমি এমন কি, বিয়ের পরীক্ষাটা তুই যে কেন দিলি না নীলু আমি সত্যিই বুঝতে পারছি না। একটা তো ভালো চাকরির চেষ্টা করতে পারতিস বল। দেখছিস আমি কতদিন ধরে চাকরির চেষ্টা করছি। হ্যাঁ, আমার রেজাল্ট ভালো না তাই ভালো চাকরি পাইনি। তারপর সূর্যর সঙ্গে আলাপ হলো, আমাদের বিয়ের কথা হলো, কিন্তু ওদের বাড়িতে চাকরি করাতে এত আপত্তি। জানিস, আমার না একটা কথা সব সময় মনে হয়, প্রত্যেকটা মেয়ের একটা নিজস্ব আত্মসম্মান থাকা উচিত। এই যে ওরা চাকরি করাতে তো আপত্তি করে না, এটা মেনে নিতে আমার খুব অসুবিধা হয়। হ্যাঁ, আমি বলছি না আমি খুব বড় চাকরি পেতাম, কিন্তু আমার যা যোগ্যতা কিছু তো একটা পেতাম। তাও তো তুই একটা পার্লারে কাজ করিস, মাস গেলে কিছু তো রোজগার করিস। আহা,
তুই বুঝি টিউশন করিস না? সে করি, কিন্তু বিয়ের পর তো সেটাও করতে পারবো না। ওরা অ্যালাউই করবে না। এটা আমারও খুব খারাপ লাগে। আমি তো ভাবতেই পারি না যে আমি নিজে কোনো চাকরি করব না, নিজের কোনো রোজগার থাকবে না, অন্যের পয়সায় বসে বসে খাবো, সে যতই আপন হোক। আমারও ঠিক এটাই মনে হয়, কিন্তু সৌর্যকে তো এই বিষয়ে বলার কোনো উপায়ই নেই। ও শুনলেই হা হা করে ওঠে। সৌর্যদা অন্যরকম রে। হ্যাঁ রে, সৌর্যদার মতো মানুষ হয় না। সব মেয়েদেরই স্বপ্ন থাকে এরকম একটা ছেলের সঙ্গে বিয়ে করার। ঠিক আছে, সৌর্যদাকে আমি বলবো ওর মতোই একটা বন্ধু খুঁজে এনে দিতে, আর না হলে সৌর্যদার ব্যানারের একটা ক্লোন বানিয়ে এনে দেবো। চলবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের যেদিন 10 কোটি টাকার অর্ডারের ডেলিভারি হওয়ার কথা ছিল, সেই দিনকে মালিনী ব্যানার্জি এই অভিজিৎকে দিয়ে আমাদের স্টোর রুমে বোম প্লান্ট করালেন। মালিনী ব্যানার্জি তো জানতেন এত বড় একটা অর্ডার আমি কিছুতেই অন্য কাউকে ভরসা করব না। ডেলিভারির সমস্ত কাজ আমি নিজের হাতে করব। তাই হলো, নিজে হাতেই করলাম। কিন্তু রাত্রিবেলা কাজটা শেষ হয়ে গিয়ে আমরা পরের দিন ভোরবেলা বাড়িতে ফিরে এলাম। মালিনী ব্যানার্জি আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলেন। আমি অবশ্য দুপুরবেলা এমনি যেতাম ডেলিভারির সময়, কিন্তু অত সকাল পর্যন্ত আমাকে বাড়িতে দেখে মালিনী ব্যানার্জি ভরসা করতে পারলেন না। তাই এই অভিজিৎকে দিয়ে আমাকে একটা ভুয়ো কল করালেন। একবার প্লিজ ওয়ার্কশপে আসুন না ম্যাডাম। কেন বলো তো, কি হয়েছে? ম্যাডাম, স্টোরের 10টা মালের পেটি কম আছে। আর আমিও সেই টেনশনে চলে গেলাম ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরিতে যাতে শুধুমাত্র আমিই যাই, সেইটার জন্যই কিন্তু মালিনী ব্যানার্জি রাজ্য বৌদি ভাইয়ের অ্যানিভার্সারির ফুল, কেক এইসব আনানোর জন্য আপনাকে দূরে পাঠিয়ে দিলেন। প্রথমে চলে যাবি রাজারহাটে, ওখানে একটা ফুলের দোকান থেকে সাদা গোলাপ নিতে হবে রাজ্যের জন্য। আমার ধারণা ঠিক এই কারণেই মালিনী ব্যানার্জি বৌদি ভাইয়ের বৌভাতটা বৌদি ভাইয়ের শ্বশুর বাড়িতে না করে আমাদের বাড়িতে প্ল্যান করেছিলেন। কিন্তু সবটা তো মালিনী ব্যানার্জির প্ল্যান অনুযায়ী হলো না। তিতির, হ্যাঁ তিতির। আমরা দুজনেই গিয়ে পৌঁছালাম ফ্যাক্টরিতে। আর সারা রাত কাজ করে আমার শরীর খারাপ হওয়ার কারণে আপনি আমাকে যেতে দিলেন না। আপনি গিয়ে পৌঁছলেন স্টোর রুমে। আর আপনাকে স্টোর রুমে দেখে ভয় পেয়ে সেদিনকে অভিজিৎ এক্স্যাক্টলি কি কি করেছিল আপনার মনে আছে তো সোমরাজ বাবু? কি স্যার আপনি? আমি কেন, কোনো অসুবিধা আছে? আমাকে বারবার বাইরে নিয়ে যেতে চাইছিল, বলছিল স্যার বাইরে চলুন, বাইরে চলুন, বাইরে চলুন বলছিল শুধু। চলুন না স্যার প্লিজ, একবার গিয়ে দেখি। ঠিক আছে এসো। আর আমাকে বারবার মারার জন্য ওই স্টোর রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এই অভিজিৎ। সোমরাজ স্যার আপনাকে খুঁজছে, উনি স্টোর রুমে আছেন। আপনি জানেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর মুনমুনদের ফোন এলো, আপনার ফোনে। মুনমুনদে বলল ওই স্টোর রুমে বোম ফিট করা রয়েছে আমাকে মারার জন্য। আপনার স্ত্রীকে মারার জন্য স্টোর রুমে বম ফিট করে রাখা রয়েছে। ওসব মুনমুনদে তো আপনার সামনেও পরে বলেছে এই সবটা মালিনী ব্যানার্জি কারসাজি, বলেনি? ফোনটা কার বাজছে? কে ফোন করেছে? বের করো ফোনটা, ফোনটা বের করো। কে ফোন করেছে দেখো। কে ফোন করেছে উত্তর দাও, লোকাচ্ছ কেন? মালিনী ব্যানার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি অভিজিৎ, তোমাকে তোমাকে কে বেঁধেছে? তুমি কি ধরা পড়ে গেছো?
সমস্ত খেলা আজকে শেষ হয়ে গেছে মিসেস মালিনী ব্যানার্জি। খেলা? কোন খেলার কথা বলছো তুমি তিতির? আমি কোনোদিনও কোনো খেলা খেলি না। এখন এসব নাটক করে আর কোনো লাভ নেই মালিনী ব্যানার্জি। আপনার পর্দা ফাঁস হয়ে গেছে। আর কে করেছে বলুন তো? আপনার এই শাগরেদ, যাকে আপনি টাকা দিয়ে বুম ফিট করে রাখতে বলেছিলেন স্টোর রুমে, সে সমস্তটা নিজ মুখে স্বীকার করে নিয়েছে, প্রমাণ সমেত। মালিনী ব্যানার্জিকে ফাঁসানোর চেষ্টা? হ্যাঁ, মালিনী ব্যানার্জিকে কেউ কোনোদিন ফাঁসাতে পারেনি, ফাঁসাতে পারবেও না। আপনি নিজের বৌমাকে মারার জন্য ফ্যাক্টরিতে বোম ফিট করে রাখলেন। আপনি নিকৃষ্ট একজন মানুষ। আমার ভাবতেও ঘৃণা করছে। ছি 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 ছি। দাঁড়ান, ওকে কি মারতে যাচ্ছেন আপনি? ওকে মেরে কোনো লাভ নেই। আপনি নিজে একবার ভেবে দেখেছেন আপনাদের কোম্পানির জন্য যারা কাজ করে সেই সমস্ত লোক ওই বোমটা ব্লাস্ট করলে তাদের কত বড় ক্ষতি হতে পারতো? তোমাকে মারার জন্য আমি যে কোনো জঘন্য কাজ করতে পারি। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট। আজ নয় কাল আমি তোমাকে মারবই তিতির, মেরেই ছাড়বো। ও হ্যাঁ, তুমি কি জানো ছবি টবির কথা বলছিলে না? হ্যাঁ, কি একটা ছবি আছে। কোথায় কোথায় ছবি? কোথায়? দেখাও দেখাও। এখন আপনি যখন নিজ মুখে স্বীকারোক্তি করেই নিয়েছেন তখন আর ছবি টবির কোনো দরকার নেই। সত্যি কথা কি জানো দিদি, ছবির কথা শুনে না আমি ইনিশিয়ালি একটু ঘাবড়ে গেছিলাম। তারপরে ভেবে দেখলাম আমি তো এমন কোনো কাঁচা কাজ করিনি যেটার ছবি তুলে তুমি আমাকে দোষী প্রমাণ করতে পারবে। তিতির, তুমি যতই যাই করো জানো, যতই চেষ্টা করো, যতই যাই করো, আমি তোমার গুরুমা। আর গুরুমারা বিদ্যে তুমি এখনো রপ্ত করতে পারোনি। যতই চেষ্টা করো, তুমি হাজার চেষ্টা করলেও সোমকে কনভিন্স করতে পারবে না যে তার মা ফ্যাক্টরিতে বম ব্লাস্ট করেছে। কিছুতেই কনভিন্স করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কেন করলে মা এরকম? কেন করলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি কথা বলছো সৃজন? মেয়েটা এত আশা করে তোমার জন্য কেক নিয়ে এলো, আর তুমি সামান্য একটু ছাদে গিয়ে সেলিব্রেট করতে পারবে না? তা কি করে হয়? বড় বৌদি, আসলে পর্ণাকে ছাড়া না কিছু সেলিব্রেশন করতে আমার ভালো লাগে না। এই কথাটা শুনলেই না আমার গা জ্বলে যায় একেবারে। আসলে সৃজন পর্ণা নেই, তাই আমরা ভাবলাম যে আপনার মুডটা, তাই ভাবলাম যে সেলিব্রেট করি আজকে, প্ল্যানটা করলাম। ঠিক আছে, আপনার যখন ভালো লাগছে না তখন দরকার নেই নাকি? আরে সৃজন, এই এরকম মেনি মুখতের মধ্যে সবসময় বক বক করিস না তো। আমরাও তো তোর নিজের লোক নাকি, তা আমাদের সঙ্গে তো মাঝে মাঝে টাইম কাটাতে পারি। চ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেলিব্রেট করার জন্য ছাদে যাওয়ার কি দরকার? আরে বাবা, ছাদে গিয়ে একবার ওয়েদারটা দেখ, কি মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। ওই রকম হাওয়ায় বসে একটা ফুরফুরে মেজাজে সেলিব্রেশন হবে, তবে না? তুই আমার কথাটা বুঝছিস না। এত প্রশ্ন আমি উত্তর দিতে পারছি না। আর তার ল্যাপটপটা বন্ধ করি। আরে অনেক কাজ আছে। এই ঈশা, বলছি শোনো না, সৃজন যা পর্ণা করছে, কাজটা হবে তো? ওষুধ তো কাজ করবেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। তুমি শুধু আমাকে বলো ওপরে সব ঠিক আছে তো? তুমি যেমনটা বলেছিলে মোবাইল বাবা সব ব্যবস্থা করে রেখেছে ছাদে। এই ঈশা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। চলো চলো চলো, আমরা যাই চলো চলো।
আরে হয় না সৃজন, এসব কেক ফেক তো খাওয়া হবেই, কিন্তু তার সাথে স্পেশাল জিনিসেরও ব্যবস্থা করেছি আমি। কি জিনিস? তুই পছন্দ করিস এমনই জিনিস, কিন্তু আমাদের সামনে আবার ন্যাকা সেজে নানা করা যাবে না কিন্তু। আরে বাবা কি জিনিস সেটা তো বল আগে। এটা তোমার, তোমার এটা তোমার। একেবারে ছিপি খুলে নিয়ে এসছি। বড়দা তুইও না সত্যি, এসব কি আবার? এটা পর্ণার মারণ বান। এবারে একেবারে মোক্ষম চাল চেলেছি, তাই এই গেমটা আমি জিতবই। বড়দা এসবের মানে কি? তুই দুম করে এভাবে ছাড়, আমি খাবো না। আমি জানতাম জানিস তো তুই এরকম ন্যাকামি করবি, এই জন্য আমি বলেছিলাম যে না বলা যাবে না, কিন্তু আমি তো বুঝতে পারছি তুই খাবি না কেন। তুই এমন ন্যাকামি করছিস যেন এইসব জিনিস কখনো ছুঁছিনি। আরে বড়দা সেটা নয় ব্যাপারটা, আসলে কি বলতো এইভাবে বাড়ির মধ্যে, আর তাছাড়া তুই বুঝতে পারছিস না বড় বৌদি ঈশা রয়েছে ওদিকে। আরে ধরতে ওরা তো ওই দিকটাতে গল্প করছে, আর এইরকম ওয়েদারে তুই ভাই মিলে ডুকুডুকু হবে, এর আগে কখনো এরকম হয়েছে? আজ হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা কি ব্যাপার দাদা, ওটা কি লুকোলি তুই? তার আগে তুমি বলো যে তুমি আর পিকলু ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছো? হ্যাঁ, তোমাদের সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু দাদা তুই আমার সাথে নিচে চল। সৃজন এখান থেকে কোথাও যাবে না, তুই যাবি। এবার খেয়ে নে। পর্ণা এই রাতটা সৃজন আর আমার হবে। আমি খাবো না। আরে বড়দা আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে, আর এইসব পেটে পড়লে না আমি কাজগুলো করতে পারবো না। তোরা এনজয় কর। বাবা তোরা এনজয় কর মানেটা কি? আমি এত কষ্ট করে এসব জোগাড় করে নিয়ে এলাম, এখন তুই এইসব বলছিস? আর তুই কি পুরুষ মানুষ বল দেখি, এই একখানা বিয়ারের বোতল শেষ করতে পারছিস না? আরে বাবা একবারে খেয়ে নিতে হবে। ধর বড়দা তুই বুঝতে পারছিস না, আমি পারি খেয়ে কাজ করতে। পারিস যখন এনে ধর, একবারে বগের বাচ্চার মতো একবারে ঢাটা ঢাটা করে মেরে দে দেখি। এনে ধর। ফাটাফাটি অয়নদা, ফাটাফাটি, আপনি চালিয়ে যান চালিয়ে যান। দাদা কি করছিস তুই এখানে? এই রে কেস করেছে, পর্ণাকে না বলে দেয় আবার। কি ব্যাপার দাদা, ওটা কি লুকোলি তুই? পর্ণা নিজে না থেকেও শান্তি দেবে না, ঠিক সেঙাতকে পাঠিয়ে দিয়েছে। উফ অসহ্য। কিরে দাদা বল, কি লুকোলি ওটা? এই বর্ষা, এই তুই এত জেরা করছিস কেন বলতো আমাদের? আমরা তো দাদা হই নাকি? ছোট আছিস, একদম ছোট থাক। তো ছোট বলে কি আমি একটা প্রশ্নও করতে পারবো না? বর্ষা এদিকে চল আমার সাথে। না 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 দাঁড়া দাঁড়া, আমাকে জানতে হবে এখানে কি হচ্ছে এগুলো। এই বর্ষা, তার আগে তুমি বলো যে তুমি আর পিকলু ভর সন্ধ্যাবেলা ছাদে কি করছো? হ্যাঁ, জোয়ান ছেলে মেয়ে অমনি ছাদে চলে এসছে গল্প করতে। কি বলতে চাইছো বড় বৌদি তুমি? খুব ভালো করে বুঝতে পারছিস বর্ষা যে বড় বৌদি কি বলতে চাইছে। তুই তো জানতিস না যে আমরা ছাদে আছি সবাই মিলে। তুই বলতো যে তুই অন্ধকারে কেন এসেছিস ছাদে? আহ বড়দা থাক না, ওরা গল্প করতে এসেছিল, আর কিসের জন্য আসবে? থাকবে কেন, ও এত বড় হয়ে গেছে যে আমাদের জেরা করছে, এদিকে নিজে অন্ধকারে ছাদে চলে এসছে। এই বলবো নাকি মেজো কাকিকে? বর্ষা সিন ক্রিয়েট করিস না, চল আমার সাথে। না এক মিনিট, বড়দা বড় বৌদি তোমাদের সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু দাদা তুই আমার সাথে নিচে চল। সৃজন এখান থেকে কোথাও যাবে না, তুই যাবি। তুই এক্ষুনি যদি এখান থেকে না যাস তাহলে কিন্তু প্রচন্ড বল হয়ে যাবে বর্ষা, আমি বলে দিলাম। বড়দা তুই কিন্তু বর্ষা আমার সাথে চল। বর্ষা চল, বর্ষা শোন আমার কথাটা শোন। বড়দা তুই এভাবে না বললেও পারতিস। না না তুই ফালতু ওদের কেন আশকারা দিচ্ছিস বলতো? আরে এমনিতে পর্ণার চক্করে একেবারে মাথা পাতা সব বিগড়েছে। হ্যাঁ পুরো মুডটা বিগড়ে দিল। যাকে নে শুরু কর।
বর্ষার সাথে চলে গেলেই মনে হচ্ছে ভালো হতো। আরে বাবা, এখানে আর কতক্ষণ এভাবে দাঁড় করে রাখবে বলো তো? আমরা কি আড্ডা মারবো না নাকি? নে এবার খেয়ে নে, তুই তো অনেকক্ষণ ধরে ভ্যান তাড়া করছিস। ইয়েস, আর কোনো চিন্তা নেই পর্ণা, এই রাতটা সৃজন আর আমার হবে। তুই রুচির সঙ্গে মজা কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসবের কি দরকার ছিল? আমাকে এভাবে মালা কেন পরাচ্ছেন? আমি কি যুদ্ধ জয় করে এসেছি নাকি? যুদ্ধ জয় তো বটেই অরুণা, বিনা দোষে কতদিন লকআপে আটকে রইলে, ভবিষ্যতে কি ঘটতে চলেছে তাও জানা নেই। এটা যুদ্ধ জয়ের চেয়ে কম? দাদা সেই কথাই যদি বলেন তাহলে আসল যুদ্ধ জয় তো ফুলকি করেছে। ওই লকআপের মধ্যে নাচ গান করে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানে যারা যারা ছিল তাদেরকে একেবারে আত্মীয় বানিয়ে আমার বৌমা সত্যিই আলোর ফুলকি। আসল যুদ্ধ জয় কিন্তু ওই করেছে দাদা, আমি নই। মা, তুমি যে কি বলো না, শোনো, তমাল দাদা পিয়াল দাদা সবাই মিলে শোভাযাত্রার ব্যবস্থা করেছে, তুমি কিন্তু কোনো আপত্তি করবে না? ওকে ওকে ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলো, মেজো জেঠিকে একেবারে ধুমধাম করে নিয়ে যেতে হবে। পিয়াল তাড়াতাড়ি চল, এই ফুলকি তুমি এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তমাল, আরে পিয়াল দাঁড়া। আরে এসব পাগলামোর কি দরকার ছিল বলতো? না না বড় দিদিমণি, এসব পাগলামো কেন হবে? নবাবগঞ্জের প্রত্যেকটা মানুষের জানা দরকার আপনার কোনো দোষই ছিল না, আপনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন দিদি। একটা বড় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আপনি। মা দেখো, ওরা তোমার জন্য হাতে লেখা কার্ড এনেছে, ওরা তোমাকে খুব ভালোবাসে। কি সুন্দর হয়েছে। তোরা এগুলো নিজের হাতে তৈরি করেছিস? মেজদি, মেজদি, নাও হোয়াট ডুইং? হ্যাঁ, সে নোটু স্কুল। এই হচ্ছে মাস্টারদের সমস্যা, বুঝলে কাবেরী? ছাত্রছাত্রীদের আবদারের কাছে আমাদের কোনো আপত্তি টেকে না। অরুণা কি পারবে ন্যায় বিচার করতে? হ্যাঁ, পারবে না। মা, মা তুমি দুম করে স্কুলে ফেরার সিদ্ধান্ত নিও না। কে আবার কি ক্ষতি করবে কে বলতে পারে? এটা আপনি কি বলছেন স্যার? যে ক্ষতি করবে সে শাস্তি পাবে, তা বলে মা এতগুলো ছাত্রছাত্রীকে দূরে সরিয়ে রাখবে? আমিও দেখছি আর কে মায়ের ক্ষতি করতে পারে। আচ্ছা আচ্ছা, এবার তো শোভাযাত্রা শুরু হবে। চলো 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 সবাই, চলো চলো চলো। চলো মা। হ্যাঁ চলো চলো চলো। দাদা এবারে এইসব একটুখানি থামুক না, মানে আপনি না হয় নেতা, আমি তো কেউ নই দাদা। আরে না না অরুণা, তুমি জানো না তোমার এই ইস্যু নিয়ে বিরোধী পক্ষ কি না কি করেছে। হ্যাঁ, এখন চারদিকে দেখো ফাঁকা, কেউ কোথাও নেই। ফুলকি শোভাযাত্রার প্ল্যানটা করে না একেবারে কাজের কাজ করেছে। না না দাদা, তবু থাক, এসব এসব থাক, আমার খুব লজ্জা লাগছে। দাঁড়াও মা, আমি এক্ষুনি তোমার লজ্জা কাটানোর ব্যবস্থা করছি। কি করছিস? কি করছিস? কি করছিস? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, লিখে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকিটার অবস্থা দেখো, এই খেপির পাগলামিটা দেখো। ইচ্ছা করছে সত্যিকারের হাজতে পড়ে দিয়ে। ছাড় না রে ভাই, আরে ওর যা বয়স তাতে ফুলকির ওপর কি লাগাম দেওয়া যায় নাকি? আমার নিজেরই নাচতে ইচ্ছে করছে।
তো নাচ না, কে আটকাচ্ছে তোকে? তোমাকে কি সকলের মনোরঞ্জন করার জন্য ওরা টাকা দিয়ে ভাড়া করেছিল? গলা নিচে, এই গলা দিয়ে যেন কোনোদিন গান না বেরোয় বলে দিচ্ছি। কি রে নাচ না, থাক। কেন থাকবে কেন? ফুলকি তোকে ছেড়ে দেবে ভেবেছিস? এক্ষুনি আসবে, দেখ না তোর কাছে। হয়ে গেল। ওদি ভাই চলো নাচবে। ফুলকি আমি না, আজ থাক। হ্যাঁ, আমার না কোমরে খুব লেগেছে, ওই ভ্যাঁচকা টান লেগে একটু ব্যথা হয়েছে, আজকে ছেড়ে দাও। এই যে ফুলকি, অনেক তো হলো, এবার থামো দয়া করে। তুমি খুঁজে বের করো তো কে লাবুর সঙ্গে এরকমটা করলো, বের করো, আর লাবুর বর হিসেবে সেটার প্রতিকার করো। আর তুমি যদি খুঁজে বের করতে না পারো, আমি সেই লোকটাকে খুঁজে বার করব আর তার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারব। এই দুজন এইভাবে ছাড়া পেয়ে গেল, কিচ্ছু করা গেল না। আমার বা আমার পরিবারের বিরুদ্ধে কেউ বা অনেকে ষড়যন্ত্র করছেন, এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। আমি চাইলে আমার কানেকশন ব্যবহার করে বহু আগেই অরুণার বেল করাতে পারতাম। অরুণা আমার নিজের বোনের মতো, সে এককাল আমার ছাত্রী ছিল। আমার স্থির বিশ্বাস ছিল এই গর্হিত কাজ সে করতে পারে না, তাই আমি সুবিচারের আশায় ছিলাম। আমি আজ গর্বের সঙ্গে বলতে পারি, অরুণার ছেলে, অরুণার মেয়ে এবং অরুণার পুত্রবধূ এরা সকলে মিলে আদালতের সামনে প্রমাণ করেছে যে অরুণা নির্দোষ। জেঠুমনি, এখান থেকে চলো। যারা আমাদের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের আমরা চিনে রেখেছি, তাদের আমরা ঠিক খুঁজে বের করব। ঠিক সময়ে সবকিছু প্রকাশ পাবে। বিরোধী পক্ষের কালো হাত সঙ্গে চাপ করিয়ে দাও। মেয়েটা কি কিছু আন্দাজ টান্দাজ করলো নাকি? না না, এই সেক্রেটারিটাকে গোপনে রাখতে হবে, এবার এগোনো উচিত। এই মেয়েটাকে না এক মিনিট মাস্টারমশাই, আমি মিডিয়ার সামনে প্রতিজ্ঞা করছি, যে বা যারা রায়চৌধুরী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের আমি নিজের হাতে খুঁজে বার করব। বিরোধী পক্ষরা সাবধান, এই বিরোধী পক্ষের কালো হাত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুদর্শনকে আমি ডিভোর্স দেব। সব কাগজপত্র আমি রেডি করেই রেখেছিলাম, সইটা করে দাও। শোনো না, বলছি যে দেখো দিদির মাথাটা না পুরো খারাপ হয়ে গেছে, তুমি কিন্তু এই পেপারটার মধ্যে একদম সাইন করবে না। তুমি না এই পেপারটা একদম ছিঁড়ে ফেলে দাও। হ্যাঁ ভাই, ছেড়ে দাও। না রাজেশ, তা হয় না। উমু একটা সিদ্ধান্ত নিয়েছে, আর ওর সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। তুমি নিজে হাতে এত কিছু রান্না করেছো, সেগুলো না খেলে তোমাকে অপমান করা হবে। কিন্তু কি বলতো, এত কিছু হয়ে যাবার পরে এখানে বসে ওই খাবার আমি আর খেতে পারবো না। না, তুমি আমার কথাটা শোনো, আমি খাবো। তুমি ভালোবেসে রান্না করেছো, আমি খাবো। তো তুমি একটা কাজ করবে, তুমি টিফিন বক্সে আমার মতো অল্প কিছু খাবার দিয়ে দাও, আমি খাবো। আর এই কাগজটা নিয়ে সিদ্ধান্ত নেবার এবার সময় এসেছে। এতদিন মুখে ডিভোর্সের কথা বলতো, এখন বিষয়টা কাগজ কলমে এসে দাঁড়িয়েছে। এবার তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। ঠাকুর জামাই না রাঙাও, চিন্তা করো না গুমু,
আমি তোমার ইচ্ছাকে সম্মান করি। আমি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে আমি এতে সাইন করে দেবো। তোমার মুখখানা এমন শুকনো কেন বোন? এসে থেকে দেখছি, বলো না কি হয়েছে। রাঙাভূতি, দিদিকে নিয়ে এমনিতেই বাড়িতে যা অশান্তি চলছে না, আমি এইসবের মধ্যে আর কিছুই বলতে চাই না, কিন্তু কি করব বলো, তোমাকে না বলে আমি থাকতেও পারছি না। তুমি জানো রাঙাভূতি, রাজেশের বাড়িতেও না এক অশান্তি শুরু হয়েছে, বাচ্চা হচ্ছে না বলে। আমি না বুঝতে পারছি না, দেখো এমনিতেই বাবা মার এই অবস্থা দিদিকে নিয়ে, এখন যদি ওরা এই সমস্ত কথা জানতে পারে কি হবে ভাবতে পারছো? আমার না খুব ভয় লাগছে। আমি না বুঝতে পারছি না রাঘবতী যে আমি কোন দিকে যাব। সামনে আমার পরীক্ষা, এখন বাবা মাকে দেখলাম তাদের এই অবস্থা, আর তার উপর আমার শাশুড়ি আমাকে চাপ দিচ্ছে বাচ্চা হচ্ছে না বলে। আমি কি করবো রাঘবতী, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখনই বাচ্চা নিয়ে চাপ? যাকে তুমি এখন মন খারাপ করে থেকো না বোন, দেখো ইচ্ছা থাকলেই উপায় হয়। আর তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো, হ্যাঁ, তুমি একটু পড়াশোনায় মন দাও, বাকিটা আমি দেখছি কি করা যায়। ভোলা মহেশ্বর, শক্তি দাও। একের পর এক চিন্তা বাড়ছে, অশান্তি বাড়ছে, আমি কি এই সব কিছুর সমাধান করতে পারবো ভোলা মহেশ্বর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি গো মনি দিদি, এই ভর দুপুরবেলা কোথায় যাচ্ছ গো? কি সুন্দর লাগছিল আজকে তোমাকে। তুমি জেনে কি করবে? ও, তোমার বর ঘর খুলে দিয়েছে বলে এখন আমি কোথায় বেরোবো, কখন বেরোবো, সেই কৈফিয়তটা কি তোমাকে দিতে হবে? ছি ছি, একদমই তা নয়, আমার তোমার সঙ্গে একটু কথা ছিল। ওই ডিভোর্সের ব্যাপারে না আমি একটাও কথা বলবো না, আমার ইচ্ছেও নেই আর সময়ও নেই। ফোনটা ধরে না, ধরো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও মিটিং শুরু হয়ে গেছে? হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। দিলে তো আমার দেরি করিয়ে। আমার মেয়ের স্কুলে আজকে প্যারেন্ট টিচার মিটিং আছে, আমি সেখানেই যাচ্ছি, শুনে নিয়েছো? যাই আমি এবার। এই ছুটির দিনেও স্কুলে ওইসব বড় বড় স্কুলে না ভাইফোঁটা দিন ছুটি থাকে না, না জেনে কথা বলতে এসো না, অদ্ভুত একেবারে। ঠাকুর জামাই যাবেন কই, তখন কিছু বললেন না তো উনি? তার মনে থাকলে তো, কেন সংসার করতে চাইছি না বুঝতে পারছো তো এবার? আসি আমি। আসছি। দুপুর 3টের সময় স্কুলের মিটিং, তাও ঠাকুর জামাই ভাইফোঁটার নেমন্তন্ন করার সময় কিছু বললেন না তো? বলছি ঠাকুর জামাই মেয়েটাকেও তো একটু মাঝে মাঝে আনতে পারেন এখানে, কতদিন দেখিনি বলুন তো। ওর তো পড়াশোনারও খুব চাপ, তাই না? হ্যাঁ তা তো আছে। ওদের তো আবার এই বড় বড় স্কুলে ছুটির দিনেও রেয়াদ নেই। হ্যাঁ, ওই বাবা মাদের কি সব বলে না, ওই কথা বলতে ডাকে, দেখা করতে ডাকে গো। কথা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যারেন্ট টিচার্স মিটিং। হ্যাঁ, আসলে স্কুলের মাস্টারমশাইরা বাবা মাদেরকে ডেকে জানান যে তাদের ছেলে মেয়েরা কেমন পড়াশোনা করছে, কিন্তু সেগুলো তো ছুটির দিনে হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম ওই শনিবার স্কুল হাফ ডে, তারপরে হয়। এই তো আগের সপ্তাহতেই হলো, আমি তো গিয়েছিলাম, আবার পরের মাসে হবে। রাঙাবো, এ এক বড় দায়িত্ব। দাঁড়াও, একটু সময় দাও, তোমরাও বুঝবে আর কদিন পরে। আচ্ছা শোনো না, আমি এখন একটু রাখি, হ্যাঁ, আবার পরে ফোন করবো। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন ঠাকুর জামাই। হ্যাঁ রাখি। হ্যাঁ। ও বাবা, আমি তো তাহলে ঠিকই ধরেছি, মনিদি তার মানে স্কুলে যাওয়ার নাম করে অন্য কোথাও গেল। কিন্তু কোথায় গেল আমাকে তো এটা জানতে হবে। না, যা কাজকর্ম বাকি আছে এসে করবো না হয়, আমাকে আগে জানতে হবে। কিন্তু ওফো, অনেকটাই তো আগে বেরোলো, এখন পিছু নিয়ে কি আমি খুব একটা লাভের লাভ কিছু করতে পারবো? ভোলা মহেশ্বর,
ভোলা মহেশ্বর এইভাবে লোকের পিছু নিচ্ছি লুকিয়ে লুকিয়ে, অপরাধ নিও না ঠাকুর, কিন্তু আমাকে ওদের সংসারটা বাঁচাতে সত্যিটা জানতেই হবে, যে করি হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, আমি বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিস। না বাবা, ভুল আমারই ছিল। আমি ভেবেছিলাম সঠিক সময় এলেই তোমাদের সব জানাবো, কিন্তু তোমাদের শুরুতেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কানাই, তোর কি মনে হয় যে এই নৌকা সবাইকে রক্ষা করতে পারবে? হ্যাঁ বাবা, এই নৌকা আমাদের রক্ষা অবশ্যই করবে। তাই তো আমরা সব গোপালকেরা মিলে এই নৌকা তৈরি করেছি। কিন্তু কানাই, বৃন্দাবনবাসীরা সংখ্যায় অনেক, আর এই নৌকাটা ছোট। আমার মনে হয় না যে সমস্ত বৃন্দাবনবাসী এই নৌকায় উঠতে পারবে। হ্যাঁ কানাই, আমারও মনে হয় আমাদের সবার জন্য এই নৌকাটা ছোট। মা, বাবা, এই নৌকা আমাদের সুরক্ষার জন্যই বানানো হয়েছে। এই নৌকায় পুরো বৃন্দাবন আর সকল জীবজন্তুরা আশ্রয় নিতে পারবে। সেটাই তো সমস্যা কানাই, আমার মনে হয় না যে এই নৌকা সবাইকে রক্ষা করতে পারবে। বাবা, তুমি চিন্তা করো না, এই নৌকা অনেক বড় আর সামান্যই কাজ বাকি আছে, তা আমরা সবাই মিলে করে ফেলবো। কিন্তু কানাই, গ্রামবাসীদের আটকাবে কে? সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। মা, তুমি চিন্তা করো না, আমি গ্রামবাসীদের বোঝাবো। বৃন্দাবনবাসীরা খুব ভয় পেয়ে আছে, আমি তাদের কানাই রূপে বোঝাতে পারবো না। আমাকে এমন কিছু করতে হবে যাতে বৃন্দাবনবাসীরা আমার কথা বিশ্বাস করে। তার কেবল একটাই উপায় আছে। হে বৃন্দাবনবাসীগণ, দাঁড়ান আপনারা। এই তো সাক্ষাৎ নারায়ণের কণ্ঠস্বর। ঠিক বলেছ, এই যে নারায়ণের কণ্ঠস্বর। নারায়ণেরই। ব্রজবাসীগণ, আপনারা ব্রজভূমি ছেড়ে কেন চলে যাচ্ছেন? হে ব্রজবাসীগণ, আপনাদের সকলের চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন রামায়ণের সময়ে যখন সমুদ্র পেরোনোর সংকট এসেছিল, তখন কেবলমাত্র রাম নাম লেখার কারণে পাথর জলে ভেসেছিল, আর লঙ্কা পর্যন্ত যাওয়ার পথ তৈরি হয়েছিল, যে পথে সমস্ত সেনা পার হয়েছিল। কিন্তু ব্রজভূমিতে সাক্ষাৎ পরমাবতার বাস করে, তাহলে তাকে স্মরণ করলে আপনারা কি নৌকাতে ভাসতে পারবেন না? জীবন আর মরণ পরম সত্য, কিন্তু ধর্ম এটাই বলে যতক্ষণ জীবন আছে ততক্ষণ সংকটের সম্মুখীন হতে হবে। হয়তো এই সংকট থেকে কোনো পথ বের হবে। আমার তো মনে হয় চলো আর কানাইকে কাজে সাহায্য করো। যদি ওরা বালক হওয়া সত্ত্বেও এত বড় জল প্রলয়ের সম্মুখে নির্ভীকভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমাদেরও ওদের সঙ্গে থাকা উচিত। হ্যাঁ, ঠিক বলেছো। চলো 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 সকলে, চলো চলো সবাই চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।